হ্যালো বন্ধুরা, আমার বাংলায় টিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটি অবশ্যই যারা পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক তাদের জন্য। তো তার আগে একটা কথা বলে রাখি যে তোমরা যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রিপশন একদমই ফ্রি, কোনো টাকা লাগছে না, তাই নির্দ্বিধায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও, এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের থাম্বনেল দেখে মনে হতে পারে যে ভূগোলে 100-ই 100, এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তোমরা যদি কিছু নিয়ম মেনে চলো অবশ্যই তোমরা খুব ভালো নাম্বার পেতে পারো ভূগোলে। তো তার আগে বলি যে তোমরা সকলেই জানো যে 2024-এর যে মাধ্যমিক, এবছরের যে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 6 তারিখে তোমাদের ভূগোল পরীক্ষা আছে। তো স্বভাবতই এটা তোমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা। তো আশঙ্কা, ভয়, ভীতি যা হওয়াই স্বাভাবিক। কিন্তু যেদিন তোমাদের ভূগোল পরীক্ষা হবে তার আগে তোমাদের অনেকগুলি পরীক্ষা হয়ে যাবে, বাংলা, ইতিহাস, ইংরেজি এগুলো হয়ে যাবে, তাই তোমাদের অনেকটাই ভয় কেটে যাবে আশা করি ভূগোল পরীক্ষা হতে হতে। তো এই যে ভূগোল পরীক্ষায় তোমরা যে ভালো নম্বর পাবে তার জন্য তোমাদের তো দেখতে হবে নাম্বার সিস্টেমটা, মানে কোয়েশ্চেন পেপারে কী ধরনের কত নম্বরের প্রশ্ন আসে এইটা সম্পর্কে তোমাদের আগে বুঝতে হবে। প্রথমে দেখো, তোমাদের গ্রুপ যে কটা গ্রুপ থাকবে তার মধ্যে প্রথম গ্রুপ এ, এই গ্রুপ এতে মোট 14 নম্বর থাকবে। এটা কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে, মানে এটা তোমরা সকলেই জানো যে একটা কোয়েশ্চেনের 4টে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা তোমাকে বেছে নিতে হবে। এটাতে কিন্তু কোনো অপশান নেই, মানে এখানে যে 14টা কোয়েশ্চেন দেবে তোমাকে 14টা কোয়েশ্চেনেরই অ্যান্সার করতে হবে। এখানে কোনো কোনো অথবা নেই, কোনো অর থাকবে না। তো এখানে তোমাদের 14 নম্বরে এমসিকিউ থাকছে। তো নেক্সট গ্রুপ বিতে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক কোয়েশ্চেন থাকবে, এটা মোট 22 নম্বরের। এই 22 নম্বরের মধ্যে সত্য মিথ্যা যেটা থাকবে, সত্য মিথ্যা এখানে বা শুদ্ধ অশুদ্ধ নির্বাচন, এখানে 1:6 নাম্বার বিভাজনটা আছে, অর্থাৎ 7টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে তোমাকে 6টা কোয়েশ্চেন করতে হবে। এবার শূন্যস্থান পূরণ থাকবে, এখানে একই ব্যাপার, 7টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমাকে 6টি করতে হবে, 1:6 নাম্বার। এবার 1 বা 2টি শব্দের উত্তর দিতে হবে। এখানে তোমাদের 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 6টি তোমাদের করতে হবে। এবার স্তম্ভ মেলানো এখানে থাকবে, মানে এই গ্রুপ বিতে স্তম্ভ মেলানো থাকবে। এখানে কয়ের সঙ্গে ক্ষয়ের মেলানো যেটা, এটা 1:4 4 নম্বর থাকছে টোটাল। এবার গ্রুপ সিতে কিন্তু মোট 12 নম্বর থাকবে। এখানে কি কি থাকছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2:6 করে থাকবে, 12 নম্বর। তো এখানে এই উত্তরধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে যেমন সংজ্ঞা, কোনো কিছু সংজ্ঞা, উদাহরণ বা নাম বলো ইত্যাদি এই টাইপের কোয়েশ্চেনগুলো থাকবে। গ্রুপ ডিতে যেটা থাকবে সেটা হচ্ছে যুক্তি দিয়ে উত্তর লিখতে হবে। যেমন উদাহরণ হিসেবে বলি, পার্থক্য, মানে কোনো জিনিসের পার্থক্য বা কেন হয় বা কোনো জিনিসের বৈশিষ্ট্য, এই টপিকগুলো এর মধ্যে পড়বে। এই টাইপের কোয়েশ্চেনগুলোই গ্রুপ ডিতে আসে। তো এরকম প্রশ্ন 8টা লিখতে হবে, প্রত্যেকটার সঙ্গে একটা করে অপশান থাকবে, মানে অথবা থাকবে। তো টোটাল 3×4=12 বোঝা গেল। এখানে একটা কথা বলে রাখি যে এই যে জিওগ্রাফিতে কিন্তু ছবি দিতে হবে, এটা কিন্তু ছবি দিয়ে আঁকলে বা ছবিটা আঁকলে এবং তার সঙ্গে লেখার সঙ্গে ছবি দিলে এটা অনেকটা স্কোরিং হয়। এবার যে ক্ষেত্রে তোমাকে বলে দেবে যে চিত্রসহ উত্তর দাও, সেক্ষেত্রে তো আলাদা করে নম্বর থাকছেই,
কিন্তু যেখানে বলে দেবে না, শুধু কিছু সংজ্ঞা দিয়েছে বা কোনো কিছুর বৈশিষ্ট্য দিয়েছে, সেখানে যদি তুমি একটা পিকচার অ্যাড করে দিতে পারো, মানে ছবি স্কেচ দিতে পারো, তাহলে তোমার খাতাটা যেমন দেখতে খুব সুন্দর হবে এবং পরীক্ষকেরও দৃষ্টি আকর্ষণ করবে এবং তোমার স্কোরটাও একটু বাড়বে। এবার গ্রুপ ইয়েতে টোটাল 20 নম্বর আছে। এই 20 নম্বরের মধ্যে তোমাকে কী কী আসে, বড় প্রশ্ন লিখতে হবে। 4টি প্রশ্নের উত্তর, তার মধ্যে 2টো লিখতে হবে প্রাকৃতিক অংশ থেকে, 2টি থাকবে আঞ্চলিক অংশ থেকে। মানে টোটাল তোমাকে 4টে করতে হবে। এবার ওরা দিয়ে দেবে 5টা করে, 2টো বিভাগে 5টা 5টা 10টা, তার মধ্যে তোমাকে 4টে করতে হবে। প্রাকৃতিক বিভাগে 2টো, আঞ্চলিক বিভাগে 2টো। আশা করি এতটুকু বোঝা গেল। এবার গ্রুপ এফে কি থাকবে দেখো, ম্যাপ পয়েন্টিং। এটা আশা করি তোমরা জানোই যে ম্যাপ পয়েন্টিং কোনো বিকল্প থাকে না। এটা এখানে যে কটা দেবে তোমাকে সে কটা, মানে 10টা দেবে, তোমাকে 10টাই করতে হবে। এবার যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি কি করলে তোমাদের ভালো নম্বর উঠবে। তো প্রথমেই আমি যেটা বলবো যে যখন পরীক্ষার হলে তোমরা যাবে, তোমাদের তো প্রথমে খাতাটা দেওয়া হবে। তো খাতাটা যখন দেওয়া হবে তখন খাতাটা হাতে পাওয়ার পর আগে দেখে নেবে খাতাটা কোনো ছেঁড়া আছে কি না, বা খাতাটার কোনো সমস্যা আছে কি না, বা ফ্রন্ট পেজ ঠিকঠাক আছে কি না, রোল অ্যাডমিট নাম্বার লেখার জায়গা ঠিকঠাক আছে, সমস্তটা দেখে নেবে খাতাটার। এরপরে আমি বলেছিলাম যে তোমরা যখন কোয়েশ্চেন পেপার পাবে, কোয়েশ্চেন পেপার খাতাটা পেলে তারপর তোমরা কোয়েশ্চেন পেপার পাবে। কোয়েশ্চেন পেপারে কিন্তু তোমাদের যখন দেবে তখনই তো তোমাদের লেখা স্টার্ট করতে বলে না, তোমরা মিনিমাম 5 মিনিট টাইম হাতে পাবে। সেই 5 মিনিট টাইমে তোমরা কোয়েশ্চেন পেপারটাকে ভালো করে থরলি দেখে নেবে, দেখে নিয়ে আইডিয়া করে নেবে যে এই কোন প্রশ্ন কী কী তোমাদের পড়ার মধ্যে এসেছে কি না, সমস্তটা ঠান্ডা মাথায় দেখে নিলে। দেখে নেওয়ার পর তারপরে যখন তোমাদের লিখতে স্টার্ট করতে বলা হবে তখন তোমরা স্টার্ট করবে। তখন তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যাদের হাতের লেখা ভালো তাদের তো কোনো অসুবিধাই নেই, তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে, একটু কাটাকাটি যেন না থাকে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। কিন্তু যাদের হাতের লেখা খারাপ, হাতের লেখা ভালো না, তারা কি করবে, তারা একটু বড় বড় করে পরিষ্কার করে লিখবে এবং ফাঁক দিয়ে দিয়ে লিখবে যাতে তোমাদের লেখাটা দেখতে ভালো লাগে। এবার নিজের যে যে তথ্যগুলো দিয়েছো, মানে পরীক্ষার খাতার প্রথমে যেগুলো নাম, রোল নাম্বার, অ্যাডমিট কার্ডের নাম্বার, সেগুলো লিখে ভালোভাবে কেয়ারফুলি লিখে একবার মিলিয়ে নেবে। নেক্সট হচ্ছে যেটা করবে, মার্জিন টেনে নেবে। মার্জিনে উপরের দিকে, ডান দিকে, বাম দিকে এবং নিচের দিকে খুব ভালো করে তোমরা মার্জিনটা টানবে। এমনভাবে মার্জিন টেনো না যাতে আবার পরীক্ষক নাম্বার দিতে না পারে, একটু জায়গা রেখে তোমরা মার্জিনটা টানবে। এবার শেষ মুহূর্তে যদি, এটা আমি আগেও বলেছি যে শেষ মুহূর্তে যদি তোমরা এক্সট্রা পেজ নাও, তাহলে মার্জিন টানার যদি সময় না থাকে তাহলে তাড়াহুড়ো করে একটুখানি ওর মার্জিনের টাইপের ভাঁজ করে নেবে, চার ধারটা একটু পাতাটা ভাঁজ করে নেবে এবং বাঁ দিক থেকে, মানে বাঁ দিক, ওপর এবং নিচে দিক, চার দিক থেকে একটু ভাঁজ করে নিয়ে তাতে সুন্দর একটা ভাঁজ হয়ে যাবে, তার ভিতরে তোমরা লিখবে, তাতে খাতাটা দেখতেও সুন্দর হয়। আর এছাড়া তো আমি আগে বলেছি যে লুজ পেজ নিলে তাতে নাম্বারিং করবে যাতে তোমাদের স্টিচ করার সময় সুবিধা হয়। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্নর ক্রমানুযায়ী লেখার চেষ্টা করতে হবে, প্রয়োজনে জায়গা ছেড়ে রাখতে হবে যাতে পরে মনে পড়লে সেখানে তোমরা আবার তার উত্তরটা লিখতে পারো। এরকম তো অনেক সময় হয় যে এই প্রশ্নটার উত্তর আমি পড়েছি কিন্তু মনে পড়ছে না, ঠিক আছে, ওটার পিছনে তো টাইম নষ্ট করে কোনো লাভ হবে না, ওটা স্কিপ করে গিয়ে জায়গা রেখে ওটা স্কিপ করে নেক্সট কোয়েশ্চেনটা লিখলে, তারপর যখন মনে পড়লো শেষে লিখে দিলে,
এভাবে এই প্রসেস করে দেখো। এবার বানান ভুল যাতে না হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। পরীক্ষার আগে এই সময়টায় মাঝে মাঝে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করে নেওয়াই ভালো। এখন যেহেতু তোমরা প্র্যাকটিস করছো, এই টাইমটা কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিংটা বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো। এবার 2 নম্বরের যে প্রশ্নগুলো, 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কিন্তু খুঁটিয়ে টেক্সট বইটাই পড়তে হবে। এই সময় তোমরা বেশি রিডিং দিতে, এই যে প্রিপারেশনের সময়টা, এই সময়টাতে তোমাদের বেশি করে রিডিংটা পড়তে হবে। কারণ দেখো 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য যতই তুমি সাজেশন করো, তোমাকে কিন্তু বইয়ের বাইরে থেকে কিছু আসবে না, যা কিছু আসবে বই থেকেই আসবে। তো বইটাকে ভালো করে টেক্সট বইকে পড়তে হবে। এবার 2টো চ্যাপ্টার, বর্জ্য ব্যবস্থাপনা ও উপগ্রহ চিত্র, বৈচিত্র্য সূচক, মানচিত্রের অংশ থেকে এতদিন বড় প্রশ্ন কিন্তু আসেনি, আশা করা যায় এবারেও আসবে না। ওখান থেকে 1, 2, 3 নম্বরের প্রশ্ন থাকে। এটা যেহেতু প্রতি বছর হয়, তো আশা করা যায় এখন ওখান থেকে 1, 2, 3 নম্বরের প্রশ্ন থাকবে। এবার পয়েন্ট ধরে তোমাদের উত্তর লিখতে হবে, তাতে কিন্তু তোমাদের নাম্বার বাড়বে। পয়েন্ট ধরে উত্তর, ধরো তুমি যে উত্তরটা লিখছো সেই উত্তরটা একটা পয়েন্ট করে তুমি সেটা লিখলে, তাতে তোমার নাম্বার স্কোরিং হবে। এবার যেটা করবে সেটা হচ্ছে মাধ্যমিকে যে প্রশ্ন তোমরা যে পাবে, সে প্রশ্ন কিন্তু এমনি কঠিন হয় না, সিলেবাস থেকে আসে। তোমাদের হয়তো অনেকে বলে যে কোয়েশ্চেন খুব টাফ হয়েছে, কিন্তু টাফ হলে সেগুলো বাইরের কিছুই আসে না, তোমাদের পড়ার মধ্যে থেকেই আসে, তোমাদের টেক্সট বই থেকেই আসে। তাই তোমরা যদি এখন ঘাবড়ে গিয়ে ভাবতে বসো যে এটা তো আমাদের পড়াশোনার মধ্যে আসেনি, এটা কিন্তু ভুল কাজ হবে। একটুখানি মাথায় রাখবে যে তুমি যা পড়েছো তার মধ্যে থেকেই কিন্তু তোমার সিলেবাসের বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। এবার এই যে যোগাযোগ ও পরিবহন চ্যাপ্টার আছে, জাতীয় সড়কের নম্বর কী নিয়মে পাল্টেছে, এগুলো একটু দেখে যাবে। যেগুলো বলছি এগুলো একটু কেয়ারফুলি দেখে যাবে, যে এই যে চ্যাপ্টারটা আছে এখানে জাতীয় সড়কের যে নম্বর কী নিয়মে পাল্টানো হয়েছে, এটা একটু দেখে যাবে। এবার বড় প্রশ্ন, যেটা আমি বলবো বড় প্রশ্নের উপর জোর দেওয়ার মতো, বড় প্রশ্ন মানে যেন 5 নম্বরের প্রাকৃতিক ভূগোল যদি দেখা যায়, প্রাকৃতিক ভূগোলে হিমবাহ, বায়ুর ক্ষয় সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, এগুলো দেখতে পারো ভালো করে। এছাড়া বায়ু জলাধার মিলিত কার্যের গঠিত ভূমিরূপ, বায়ুচাপের তারতম্যের কারণ, পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়, নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল, এগুলো ইম্পর্ট্যান্টের মধ্যে পড়ছে। পৃথিবীব্যাপী জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব, জোয়ার ভাটার সৃষ্টির কারণ। আর আঞ্চলিক ভূগোলের মধ্যে যেগুলো দেখবে, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতিটা দেখলে। এবার হচ্ছে প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি, পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য, জলবায়ু নিয়ন্ত্রক বা বৈশিষ্ট্য যেভাবে আসে। কৃষ্ণ মৃত্তিকা ও ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য বন্টন। এছাড়া তোমরা দেখবে গম, আখ, চা, কফি, অনুকূল পরিবেশ, যেমন হচ্ছে অনুকূল পরিবেশের মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, জমিটা কেমন, ঢালটা কেমন, প্রকৃতি মাটির কী ধরনের মাটি মানে চাষ হয়, বিশেষ কোনো কিছুর প্রয়োজন আছে কি না, এই অনুকূল বিষয়গুলি সাবহেড করে লিখতে হবে। তার মানে ধরো তোমাকে চা, এই ক্ষেত্রে লেখার একটা নিয়ম বলে দিই, চা বা গম তোমাকে বলেছে উষ্ণতা, বৃষ্টিপাত যদি চায়, উষ্ণতা বা বৃষ্টিপাত বা জমির ঢাল কীরকম যদি জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে তুমি গম লিখলে, তারপরে তোমার যে পয়েন্টটা চেয়েছে সেই পয়েন্টটাকে একটা ব্ল্যাক কালি দিয়ে লিখলে, তার ওটাকে একটা হেডিং করলে, তার যে নিচে একটা প্যারা করে তুমি নীল কালি দিয়ে তোমার এবার ওইটার
ওই উষ্ণতাটার ব্যাখ্যাটা এবার করলে, তারপরে আবার পয়েন্ট করে যেটা চেয়েছি সেটা লিখলে। এইভাবে হেডিং সাব হেডিং করে লিখলে তোমার কিন্তু খাতাটা দেখতেও সুন্দর হয়, এবং যিনি খাতা দেখবেন তোমার প্রতি তার ইমেজটা ভালো হলে তোমাকে ভালো নাম্বার তিনি দেবেন। এবার দেখো, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, এটাও ইম্পর্টেন্ট, দেখে যাবে। এছাড়া পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণ, নগরায়নের সমস্যা। এবার 3 নম্বর প্রশ্নের মধ্যে প্রাকৃতিক ভূগোলে ইম্পর্টেন্ট হচ্ছে বদ্বীপ গঠনের শর্ত বা সব নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, পার্থক্য হচ্ছে ইয়াংদাং জুগান বা নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা, রসেমতানে ড্রামলিং, এগুলো পার্থক্যের মধ্যে দেখে রাখবে। এবার বৈপরীত্য উষ্ণতার সৃষ্টির কারণ, ওজোন স্তরের গুরুত্ব। আর এখানে পার্থক্যের মধ্যে হচ্ছে ঘূর্ণাবর্ত ও প্রতীপ ঘূর্ণাবর্ত, খুবই ইম্পর্টেন্ট, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ, ভরাকোটাল মরাকোটাল, আর অমাবস্যার জোয়ারের প্রাবল্য বেশি কেন। এরপর হচ্ছে মগ্নচড়াই মৎস্য চাষ উন্নত কেন, বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর গুরুত্ব, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। এবার আঞ্চলিক ভূগোলের মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট আমি বলবো, থর মরুভূমি সৃষ্টির কারণ, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের 3টি উপায়। পার্থক্যের মধ্যে দেখবে এখানে সামাজিক ও কৃষি বনসৃজন, পরিবহন ও যোগাযোগ। আর ভারতীয় কৃষির সমস্যা, আর সক্রিয় নিষ্ক্রিয় সেন্সর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্র, পার্থক্যের মধ্যে। আজ এতটুকু তোমরা দেখতে পেলে যে আমি ভিডিওতে আলোচনা করলাম যে তোমরা কিভাবে তোমাদের কোয়েশ্চেনটা কি প্যাটার্নে দেওয়া থাকে এবং তোমরা কি খেয়াল রাখবে পরীক্ষার হলে, এছাড়া পরীক্ষা দিতে যাওয়ার আগে কি খেয়াল রাখবে, এবং তোমাদের জিওগ্রাফির যেগুলো ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন এগুলো আমি বলে দিয়েছি। তো আশা করি যে তোমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে এবং তোমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা এই সমস্ত উপায়গুলি প্রয়োগ করে জিওগ্রাফিতে ভালো নাম্বার তোলার চেষ্টা করবে এবং সবার পরীক্ষায় ভালো হবে, এটাই আশা করি। আজ এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো বাই বাই।